আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমার হাতে আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের একটি প্যাকেট। এর ভিতরে অনেকগুলো প্রসপেক্টাস আছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রসপেক্টাস হয়ে থাকে, আমরা সেগুলো নেই। আমার হাতে আরেকটি উপকরণ আছে, হাস্যকর হলেও একটু সবাই দেখেন। এখানে কিছু কতগুলো মুড়ি আছে, দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই? এই হচ্ছে সাদা রঙের মুড়ি আর চানাচুর। মুড়ি আর চানাচুর ভাই ভাই, আমি একটি উপকরণ আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু কথা বলার জন্য। কথাটি খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি। সবসময় আমরা মুড়ি দোকান থেকে কিনে খাই। এই মুড়ির কি কোনো আকৃতি আছে? সুনির্দিষ্ট কোনো আকৃতি আমরা জানি? এই মুড়ি কি কোনো ডাইসে পাওয়া যায়, যে ডাইস দিয়ে মুড়ি তৈরি করা হয়? নিশ্চয়ই কোনো ডাইসে মুড়ি তৈরি করা হয় না। তারপরেও মুড়িগুলো দেখতে সাদা, তারপরেও আকৃতির মধ্যে কিন্তু কিছুটা তফাৎ থেকেই যাচ্ছে। আচ্ছা, ধরুন কোনো একটি পার্টিকুলার মুড়ির শেপ আপনি আনতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে এক বস্তা মুড়ি এই শেপের হোক, এই আকৃতির হোক। তাহলে এটির জন্য আমাদের কি পরিমাণ পরিকল্পনার প্রয়োজন পড়ে একটু ভাবুন। মুড়ি কিন্তু হঠাৎ করেই চানাচুরের মতো তৈরি হয় না। চানাচুর কিন্তু আমরা খুব বিভিন্ন শেপে, যদিও বিভিন্ন চানাচুর থাকে, তারপরেও কিন্তু চানাচুরের শেপ দেওয়া আর মুড়ির শেপ কিন্তু একরকম নয়। বিষয়টি একটু একটু আমি চিন্তা করে যদি আপনাদেরকে বলি, তাহলে আমরা দেখতে পাই যে একটি মুড়ি হচ্ছে ধান থেকে আসে, এবং সেই ধান যখন রোপণ করা হয় তখন যদি আগে পরিকল্পনা করি যে এই ধান থেকে আমি এই শেপের মুড়ি তৈরি করব, তাহলে যেন তেন বীজ দিয়ে কিন্তু এই শেপের মুড়ি হবে না। তাহলে বীজ আমাকে সঠিক সিড স্টোর থেকে বা বীজের দোকান থেকে আমাকে বীজ কিনতে হবে, আবহাওয়ার অবস্থা বিবেচনা করে এবং মাটির উর্বরতা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ক্যালেন্ডার দেখে আমাকে বীজ রোপণ করতে হবে, তবেই গাছ হবে। এখানে কৃষকের দক্ষতার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। কৃষক যদি দক্ষ না হয় এবং প্রশিক্ষণ প্রাপ্ত না হয়, তাহলে কিন্তু সেই ধান গাছ থেকে তিনি ধান ফলাতে পারবেন না, এবং আলটিমেটলি মুড়ির শেপ কিন্তু এরকম হবে না। আবার ধান রোপণ করার পরের দিন 1 মাস পরেই কিন্তু আমরা মুড়ি পেয়ে যাচ্ছি, বিষয়টা এরকম নয়। সুনির্দিষ্ট সময়ে পরে আমরা কিন্তু সেই মুড়িটি পাবো। ধান উৎপাদিত হবে, সেই ধানের পরে আরেকটি প্রক্রিয়া করে তারপরে আমরা মুড়ি পর্যন্ত পৌঁছতে পারবো। চানাচুরের ক্ষেত্রে চানাচুরের যদিও বহু রকম শেপ এবং বহু রকম কালার অনেক রকম দেখতে পাই আমরা, তারপরও সব চানাচুরের প্রক্রিয়া বা চানাচুরের উৎপাদনের মধ্যে কি এত দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এত কিছুর প্রয়োজন পড়ে না, যতটা আমরা মুড়ির ক্ষেত্রে দেখি। তাহলে আমি চানাচুর এবং মুড়ির উদাহরণ এই জন্য দিলাম, বিষয়টি আমাদেরকে পরিষ্কার করতে হবে। পরিকল্পনা মাফিক কোনো কাজ করা এবং না করা। মানুষ আশরাফুল মাখলুকাত, এবং মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষকে নিজস্ব বুদ্ধি বিবেচনা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এজন্য মানুষকে যখন আমরা গড়তে চাই, কোনো মানুষকে যখন আমরা চিন্তা করি যে এই মানুষকে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিলেই আমরা আশানুরূপ ফলাফল পেয়ে যাব, বিষয়টি কিন্তু এইরকম না মোটেই। তাহলে একটি প্রতিষ্ঠান, মানুষ যেহেতু ডাইনামিক প্রাণী, এই জন্য একটি প্রতিষ্ঠানে একটি শিশুকে যখন আমরা ভর্তি করাই, তখন অনেক কিছু বিষয়কে অপটিমাইজ করতে হয়। হ্যাঁ, এই মুহূর্তে আমি একটি শব্দ বললাম, অপটিমাইজ করা। অপটিমাইজ করা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বেস্ট ইউজ করা, অর্থাৎ অনেকগুলো উপকরণকে যথার্থভাবে পরিকল্পনা মাফিক ব্যবহার করা, কাজে লাগানো, এবং নির্দিষ্ট টার্গেটকে সামনে রেখে যখন কোনো কাজ করা হয় তখন এটাকে অপটিমাইজ করা হয়। যেমন ধরুন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন থাকে, সেই ভবনের মধ্যে রুম থাকে, সেখানে সুনির্দিষ্ট কারিকুলামের উপরে সুনির্দিষ্ট কন্টেন্ট, টেক্সট বুক হাতে নিয়ে শিক্ষক পাঠদান করেন। এখন আবার অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন হয়। এই যে অনেকগুলো বিষয়ে আমরা দেখতে পাচ্ছি একটা শিশুর বেড়ে ওঠার মধ্যে এবং বেড়ে ওঠার পিছনে আমরা অনেকগুলো অনুঘটক দেখতে পাচ্ছি। এই সব কিছুকে কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় নিয়ে আসতে না পারলে কিন্তু আমরা সেই ফলাফল বা টার্গেটকৃত আমাদের যে এক্সপেকটেশন, সেটি আমরা কিন্তু নাও পেতে পারি। এখন শিক্ষা গবেষণায় এই বিষয়টিকে আমরা কিভাবে আগে থেকেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করতে পারি। দেখুন, স্ট্যাটিস্টিক্সে বা কোয়ান্টিটেটিভ রিসার্চে রিগ্রেশন বলতে একটি কথা আছে, সেখানে আগে থেকে ডিটারমিন করা যায়। স্ট্যাটিস্টিক্যাল রিগ্রেশন বা ডিটারমিনেশনের মতো কিন্তু এডুকেশনাল আউটকাম, যেটা আমরা শ্রেণীকক্ষের ভিতরে কিভাবে পাঠদান করলে একটা শিশুকে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে আমরা একটা সুনির্দিষ্ট টার্গেটে একটা শিশুকে আমরা পৌঁছে দিতে পারবো, এই বিষয়টি কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে আমরা বের করতে পারবো না। এটা কিন্তু অনেকটা ওইরকম না যে আমরা ডাটা কালেকশন করলাম, করে আমরা বলে দিলাম যে এটা এতদিন পরে এটা এই আউটকাম পাওয়া যাবে। ক্লাসরুমের ভিতরে যেই রিসার্চ হয় এবং ক্লাসরুমের ভিতরে একটি শিশুর বেড়ে ওঠাকে যেভাবে অপটিমাইজ করা হয়, বিভিন্ন রকম ফ্যাক্টরগুলোকে, এক্সটার্নাল ফ্যাক্টরগুলোকে এবং ইন্টারনাল ফ্যাক্টরগুলোর মধ্যে যেভাবে সমন্বয় সাধন করা হয়, এটাকে কি বলে? রিসার্চের ভাষায় এটাকে কি বলে? আমি আপনাদের জন্য
ও একটি বই দেখাচ্ছে। এই বইটি আপনারা যে কোনো সময় নিয়ে পড়তে পারেন। অ্যাকশন রিসার্চ প্ল্যানার, অ্যাকশন রিসার্চ ডিসার্টেশন, এই বইগুলোতে আমরা যেটা পাই সেটি হচ্ছে যে ক্লাসরুমে বাচ্চাদেরকে, শিশুদেরকে, স্টুডেন্টসদেরকে আমরা যেভাবে পাঠদান করলে, যেভাবে যেই কন্টেন্ট দিয়ে তাদেরকে পড়ালে, শিক্ষক যেই মানের শিক্ষক পাঠদান করলে যেই আউটকাম পাওয়া যাওয়া উচিত, তারপরে হচ্ছে যেভাবে মূল্যায়ন করলে আমরা সঠিকভাবে বলতে পারবো, সঠিকভাবে একজন স্টুডেন্টকে যাচাই করতে পারবো, এই বিষয়গুলোকে অপটিমাইজ করা। এবং যদি কোনো হারমোনি ব্যাহত হয়, একজন গবেষক যদি এর মধ্যে কোনো ব্যত্যয় দেখতে পান, তাহলে সাথে সাথেই তিনি ট্রিটমেন্ট দিবেন এবং সাথে সাথে তিনি একটি ইন্টারভেনশন উপস্থাপন করবেন, রিপোর্ট লিখবেন এবং সেটি ইন্টারভেনশন উপস্থাপন করবেন। এটি হচ্ছে অ্যাকশন রিসার্চের একটি আউটকাম। অ্যাকশন রিসার্চ শেষে এই পুরো বিষয়টি হারমোনি আছে কি নাই এই প্রতিষ্ঠানের, এই আমরা যে প্রসপেক্টাসগুলোর মধ্যে দেখি যে আমরা অনেক সময় ক্লেম করি যে আমাদের এই প্রতিষ্ঠানের এই বৈশিষ্ট্য, এই প্রতিষ্ঠানের এই লক্ষ্য, আমাদের প্রতিষ্ঠানে এই ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা আছে, এইরকম হবে, সেই রকম হবে, এরকম বিভিন্ন রকম আমরা অঙ্গীকার করে থাকি, বিভিন্ন রকম কমিটমেন্ট দিই এবং বিভিন্ন রকম বৈশিষ্ট্য আমরা প্রসপেক্টাসে লিখি, সাইনবোর্ডে লিখি, বিভিন্ন জায়গায় আমরা লিখি এবং ডেদার্সে আমরা বলতে থাকি। কিন্তু আমরা কখনো বিষয়গুলোকে অপটিমাইজ করার চিন্তা করি না। এই বিষয়টা দূর করার জন্য এই যে একটা ঘাটতি রয়েছে, এই ঘাটতি দূর করার জন্য কিন্তু আসলে অ্যাকশন রিসার্চাররা অ্যাকশন রিসার্চ করে থাকেন। আচ্ছা, এখন অ্যাকশন রিসার্চ করার জন্য কি প্রয়োজন? অ্যাকশন রিসার্চ করার জন্য আর যাই হোক একটি ক্লাসরুম প্রয়োজন, শ্রেণীকক্ষ প্রয়োজন, একজন গবেষক লাগবে, শিক্ষার্থী লাগবে, একজন শিক্ষক লাগবেন, যে শিক্ষক শিক্ষার্থীদেরকে পড়াবেন, যে গবেষক অবজার্ভ করবেন এবং একটি সিস্টেম ডেভেলপ করবেন। পুরো বিষয়কে পুরো বিষয়ের মধ্যে সুসম্পর্ক আছে কিনা, কোনো অসঙ্গতি আছে কিনা, সেই বিষয়গুলো তিনি চিহ্নিত করবেন। আচ্ছা, আজ থেকে 50 বছর আগে ধরুন, কল্পনা করুন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে একসময় অবস্থা এরকম ছিল যে আমাদের বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাড়ায় মহল্লায় প্রতি বর্গ কিলোমিটারে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে কোনো এক সময় বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট ঘাটতি ছিল। এখন কিন্তু আলহামদুলিল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানের এতটা ঘাটতি নেই। আলহামদুলিল্লাহ শহরাঞ্চলে তো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অভাবই নেই। কিন্তু যেটির অভাব রয়েছে সেটি হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে কি ঘটছে এটি নিয়ে কিন্তু এখন কারো মাথা ব্যথা নেই। সবার দৃষ্টি এখন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার দিকে। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে শ্রেণীকক্ষে কি ঘটছে এই বিষয়টি কিন্তু অ্যাকশন রিসার্চারদের কাজ। অ্যাকশন রিসার্চ যদি আপনি করার অনুমতি দেন, যদি রিসার্চাররা অ্যাকশন রিসার্চ করেন, তাহলে কিন্তু এই শিশুদের ভবিষ্যৎ সুনিশ্চিত। এই শিশুদের ভবিষ্যৎ গড়ার জন্য আমরা কিছু করতে পারলাম বলে আমরা ধরতে পারবো। এখন যদি অ্যাকশন রিসার্চ করা হয় তাহলে এর মার্কেটেবিলিটি কি হবে এবং এটি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে অথবা আপনার ব্যক্তিগত ক্যারিয়ারের কোন জায়গায় কাজে লাগবে। যদি আপনি একজন ইন্ডিভিজুয়াল রিসার্চার হয়ে থাকেন তাহলে জেনে রাখুন অ্যাকশন রিসার্চ কিন্তু আস্তে আস্তে খ্যাতি পাচ্ছে এবং আস্তে আস্তে এস্টাবলিশ হচ্ছে। অ্যাকশন রিসার্চের প্রয়োজনীয়তা, চাহিদা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। অ্যাকশন রিসার্চ শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণেই কিন্তু অ্যাকশন রিসার্চ করা হয় এবং ব্যক্তির কল্যাণে অর্থাৎ শিক্ষার্থীদের কল্যাণে এবং প্রতিষ্ঠানের কল্যাণে অ্যাকশন রিসার্চ করা হয়। এবং অনেক প্রতিষ্ঠান কিন্তু এখন আজকাল অ্যাকশন রিসার্চ হায়ার করেন এবং অ্যাকশন রিসার্চ তাদেরকে তারা রিসার্চ ফান্ড দেন এবং গ্র্যান্ট দেন এবং ওই ফান্ড বা গ্র্যান্ট দিয়ে কিন্তু অ্যাকশন রিসার্চাররা ওই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকশন রিসার্চ করে থাকেন। এবং এখন অ্যাকশন রিসার্চ করার পরে এই অ্যাকশন রিসার্চের যে ফাইন্ডিংস, যে রিপোর্ট, এটি কিন্তু আপনারা কোনো প্রতিষ্ঠান চাইলে তাদের ব্রুশিয়ারে, প্রসপেক্টাসে এগুলো কাজে লাগাতে পারবেন এবং এই ডাটাগুলো দিয়ে কিন্তু তারা তাদের যে ক্লেম, সেই ক্লেমকে এস্টাবলিশ করতে পারবেন। কোনো প্রতিষ্ঠানের কোনো যদি বৈশিষ্ট্য থাকে তাহলে সেই বৈশিষ্ট্যকে যদি আরো এস্টাবলিশ করতে হয় এবং সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে যদি সেই বৈশিষ্ট্যগুলোকে এস্টাবলিশ করতে চান অথবা বিশ্বাসযোগ্য করতে চান তাহলে অ্যাকশন রিসার্চারদেরকে আপনারা অ্যালাউ করুন। অ্যাকশন রিসার্চাররা আপনার প্রতিষ্ঠানে আপনারা ইনভাইট করুন এবং অ্যাকশন রিসার্চার আপনার প্রতিষ্ঠানে ক্লাসে ঢুকবে, বসবে, ডাটা কালেকশন করবে, রিপোর্ট লিখবে, গবেষণা করবে। এতে করে আলটিমেটলি আপনার ওই শিক্ষা প্রতিষ্ঠান বেনিফিটেড হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তীতে এই যে ফাইন্ডিংস বা এভিডেন্স গুলোকে গার্ডিয়ানদের সামনে এবং পাবলিকলি ডিসক্লোজ করতে পারবেন এবং এতে করে প্রতিষ্ঠানের কিন্তু সুনাম খ্যাতি বাড়বে এবং বোঝা যাবে যে এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থেই শিশুদেরকে এবং স্টুডেন্টদেরকে গড়ে তোলার জন্য আপ্রাণ মনে প্রাণে চেষ্টা করছেন। তাহলে আসুন আমরা যারা ইন্ডিভিজুয়াল রিসার্চার আমরা বই পড়ি, অ্যাকশন রিসার্চ শিখি, অ্যাকশন রিসার্চ শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা অ্যাকশন রিসার্চ করি। শিক্ষার্থীরা ঠিকমতো শিক্ষা সেবা পাচ্ছে কিনা, প্রতিষ্ঠানে কোনো অসঙ্গতি আছে কিনা এই বিষয়গুলো আমরা ডকুমেন্টে নিয়ে আসি, রিপোর্ট লিখি এবং আস্তে আস্তে আমরা আর্টিকেল পাবলিশ করি। অ্যাকশন রিসার্চ করলে একটা সুবিধা আছে, খুবই সহজ অ্যাকশন রিসার্চ করা।
আপনারা বিভিন্ন জার্নালে পাবলিশ করতে পারবেন। জার্নাল অফ ক্রিয়েটিভ রাইটিং আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ থেকে এই জার্নালটি প্রকাশিত হয়। এই জার্নালে আমরা কিন্তু অ্যাকশন রিসার্চ ছেপে থাকি। আপনি যদি অ্যাকশন রিসার্চ করতে পারেন তাহলে একটা আর্টিকেল লিখতে পারবেন নিশ্চয়ই। আর্টিকেল লিখে আপনি এই সমস্ত জার্নালে খুব সহজে পাবলিশ করতে পারবেন এবং আপনি যে প্রতিষ্ঠানে করবেন সেই প্রতিষ্ঠানও কিন্তু আপনাকে স্বাগত জানাবে এবং আপনি সেই প্রতিষ্ঠানে কিন্তু অবদান রাখতে পারবে। আশা করি বিষয়টি খুবই ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আশা করি আপনারা অ্যাকশন রিসার্চে মনোনিবেশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।